Okay. Okay, thank you, my dear students. Very good afternoon to all of you. And on behalf of my Mensing Online School, I would like to invite you to watch this live class. Okay. And today I will take the class for the students of class 7. It is the class for the students of class 7. Though it is English second paper class, so students of other classes will be benefited from this class. So I would like to request you to watch the class and share this class so that your friends, other friends can be benefited from this class. Okay, so please my students join with my class and share it share it so that your friends can also watch this live class. Okay, so my dear students, I am sorry to say that in my previous class I cannot, at the last moment I cannot complete my class because of internet problem or electricity problem. So I'll try to complete my class and I also discuss something about our previous lesson. Okay, so before going to start my class, I would like to tell you an interesting story. Okay, so my dear students, আমি এখন তোমাদের সাথে একটি মজার গল্প শেয়ার করব। ওকে, ক্লাসে যাওয়ার পূর্বে একটা মজার গল্প শেয়ার করব এবং অলরেডি আমি জানতে চাচ্ছি যে তোমরা কারা কারা আমার সাথে এই গ্রুপে কানেক্টেড হচ্ছ। প্লিজ তোমরা যারা আছো দ্রুত আমার সাথে যুক্ত হও এবং আমার ক্লাসটা এনজয় করবে আশা করছি। ওকে, হাওবার আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি একটা স্টোরি বলবো তোমাদের সাথে আজকে শুরুতেই। স্টোরিটা হলো এরকম, আমরা যাই এক ব্লাইন্ড লুক আর কি, ব্লাইন্ড অন্ধ লুক। ওকে, অন্ধ লুক সে কি করতে চাচ্ছে, সে জানতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক। ওকে, she wants to know what is the color of milk and he is told the color of milk is white. Okay, he is told, তাকে বলা হলো যে দুধের রং হলো কি সাদা। ওকে, so then as he is blind, so he don't know how is the color of white. Okay, then he also asked what is white or what is the color of white. Then সে জানতে চাইলো তাহলে সাদা কেমন। ওকে, সাদা কেমন, তখন তাকে বলা হলো যে সাদা হলো কেমন, বকের মতো। ওকে, বক। তাহলে যেহেতু সে ব্লাইন্ড, অন্ধ লোক, সে তো জানে না বক কেমন, সে আবার প্রশ্ন করলো যে বক কেমন। ওকে, বকের মতো, তাহলে বক কেমন, তখন তাকে বলা হলো বক হলো কেমন, কাস্তের মতো, কাঁচি। আমরা জানি যে কাঁচি দিয়ে যে ঘাস কাটা হয় বা কোনো কিছু কাটা, এরকম বললো যে বক হলো কাঁচির মতো, কাস্তের মতো। তখন বললো যে কাস্তে কেমন, অন্ধ লোকটি আবার বললো কাস্তে কেমন। তখন তাকে দেখানো হলো এই যে দেখো এরকম, এইভাবে তাকে ধরে হাতে ধরে দেখানো হলো যে কাস্তে হলো এরকম বাঁকা। তখন অন্ধ লোকটি কি করে এই হাতটিকে সে কি করে ধরে ধরে দেখে দেখে যে দ্যাট মিনস কাস্তে এরকম বাঁকা। তখন সে বললো ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কি জানো, দুধ এরকম বাঁকা। ঠিক আছে, তাহলে সে বললো যে হ্যাঁ বুঝতে পেরেছি, দুধ এমন বাঁকা। ওকে, সো আমি কেন এটা বললাম, কেউ যদি কোনো কিছু ভিজুয়ালাইজ করতে না পারে, দেখতে না পারে, এবং সে যদি ভিজুয়ালাইজ না হয়, তাহলে একটা জিনিস আমরা কাউকে বোঝানো খুব কঠিন। ওকে, সুতরাং আমরা চেষ্টা করবো একটা জিনিস দেখবো আগে, তারপর এটা বোঝার চেষ্টা করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা কোন টপিকসটা নিয়ে কথা বলেছিলাম তোমরা জানো যে ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস উই ডিসকাসড অ্যাবাউট ন্যারেশন। জাস্ট এ মিনিট প্লিজ, আমরা ন্যারেশন নিয়ে কথা বলেছিলাম। ওকে, we discussed on this topic narration and I told you that I will take 3 classes on this topic and today our third class on this topic and I will try to complete my class today. Okay, on this topic. So already some of you contact with me over phone that you cannot understand the beginning part of this topic. Okay,
তোমরা অনেকে আমাকে ফোনে জানিয়েছো যে এই ন্যারেশনের শুরুর বিষয়টা তোমরা অনেকে মিস করেছিলে, সেই জন্য এটা একটু রিভিউ করার জন্য। তাহলে আমি আজকে একটু রিভিউ করব, রিভিউ করে তারপরে আমরা আমাদের যে আজকের যে অংশে আমরা ছিলাম, গত ক্লাসের যে অংশটুকু পড়িয়েছিলাম সেই অংশ থেকে আমরা আজকে শুরু করব। তাহলে তোমরা যারা আছো আমার সাথে, তোমরা যদি আমাকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা কে কে আমার সাথে আজকে আছো। ওকে বন্ধুরা, হ্যাঁ আমরা কমেন্ট করে আমরা চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য, এবং তোমরা আমরা যে উত্তরগুলো প্রশ্নগুলো এখানে লিখব, চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কমেন্ট বক্সে কি করার জন্য, লেখার জন্য। ওকে, ভেরি গুড। তাহলে আমাকে বলেছিল যে ন্যারেশনের বিষয়টা শুরুতে একটু রিভিউ করার জন্য, তাহলে আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি প্রথমেই। ওকে, তাহলে আমি একটু ধারণা দিই। যেমন দেখো, হি said to me I play, okay, he said to me I play football। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, ন্যারেশন আমি বলেছি ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে বন্ধুরা, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশন হলো যখন কোনো বক্তার বক্তব্য হুবহু বা সরাসরি তার ভাষায় প্রকাশ করা হয়, অর্থাৎ বক্তা যেভাবে বলেছে সেভাবেই যখন এটাকে আমরা মেনশন করি বা উল্লেখ করি, প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন। যেমন দেখো, হি সেড টু মি আই প্লে ফুটবল, সে বলেছিল আমি ফুটবল খেলি। তাহলে সে যে কথাটা বলেছিল সেই বা হুবহু তার কথাটা আমরা এখানে রেখেছি, সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশনকে আমরা যখন ইনডাইরেক্ট করি, আবার আর একটু বিষয় বলি নেই, ডাইরেক্ট ন্যারেশনে কিন্তু দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব, এইটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ। ওকে, এটা হলো রিপোর্টিং ভার্ব আর এটা হলো রিপোর্টেড স্পিচ। যেটা ইনভার্ট, এটাকে বলা হয় ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুকে বলি আমরা রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরের অংশটুকুকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব আর এটা হলো রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এই দুইটা অংশ থাকে ডাইরেক্ট ন্যারেশন, ঠিক আছে। কিন্তু এটাকে যখন আমরা কি করি, ইনডাইরেক্ট করি, ইনডাইরেক্ট করার সময় কি হয় দেখো, হি সেড টু মি, এই যে কমা এবং ইনভার্টেড কমাটা আছে, এই রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাই দে, তারপরে যে ঘটনাটা ঘটে বা যে বিষয়টা আমরা করি সেটা হলো রিপোর্টিং ভার্বটা আমরা দেখব। রিপোর্টিং ভার্ব এখানে আছে সেড, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মের হয় তাহলে রিপোর্টেড স্পিচটা কি হবে, করেসপন্ডিং পাস্ট টেন্স, অর্থাৎ অনুরূপ পাস্ট টেন্স হবে, ঠিক আছে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই প্লে ফুটবল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তার করেসপন্ডিং পাস্ট টেন্স বা অনুরূপ পাস্ট টেন্স হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মের হয় তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের হয়। তাহলে অনুরূপ পাস্ট টেন্স দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এরকম অনুরূপ পাস্ট টেন্স হবে, যেটা আমরা আমাদের পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম, ঠিক আছে, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখানে কি হবে, মাইশা, হ্যাঁ মাইশা তাহসিন তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো, পূর্ব যুক্ত হয়েছো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি লিখবো, হি সেড টু মি দ্যাট। এখন দেখো, এই যে রিপোর্টেড স্পিচের যে পার্সনগুলো আছে, রিপোর্টেড স্পিচে যে পার্সনগুলো থাকে সেই পার্সনগুলো কিন্তু সবসময় পরিবর্তন হয়, কি অনুপাতে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে এদেরকে পরিবর্তন করতে হয়। এখানে যদি পার্সন থাকে, যে পার্সনগুলো থাকবে সাধারণত থার্ড পার্সন যদি থাকে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ফার্স্ট পার্সন যদি থাকে অথবা সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে আমরা এটাকে কি করি, পরিবর্তন করি, কি অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। যদি এখানে ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ওকে, এইটা ছিল আমাদের প্রিভিউ। আমরা অলরেডি এটা ক্লাসটা নিয়ে কথা বলেছি, সেই জন্য আমরা শুধু আজকে একটু তোমাদেরকে ধারণা দিব, যাতে পরের যে আমরা ক্লাসগুলো করাবো বা পরের অংশে যাব যাতে তোমরা সহজেই আমার কথাগুলো বুঝতে পারো। ওকে, তাহলে হি সেড টু মি দ্যাট, এখানে দেখো ফার্স্ট পারসন আছে আই, সে যাবে সাবজেক্টের কাছে, তাহলে হবে কি হি,
এখন আসলে প্রেজেন্ট ইনডিফিনিট আমি বলেছি কি যেহেতু রিপোর্টিং বা পাস্ট ফর্মের রিপোর্টেড স্পিচ যদি অনুরূপ পাস্ট টেন্সের হয় তাহলে কি হবে পাস্ট ইনডিফিনিট তাহলে হি played football. Okay, so this is how we change direct speech to indirect speech or direct narration to indirect narration. Okay, এইভাবে আমরা ডাইরেক্ট ন্যারেশনকে কি করি ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করি। যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তাহলে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসাই দ্যাট। যদি রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, ঠিক আছে, W ওয়ার্ড দ্বারা শুরু হয়, WH ওয়ার্ড দ্বারা শুরু অর্থাৎ হোয়াট, হোয়েন, হু, হুইচ এই সমস্ত WH ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে WH ওয়ার্ডটাই বসে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যায়। ওকে, তারপরে যখন আমরা কি করব ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই সমস্ত অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হয় দ্বারা বসে। ওকে, এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের আলোচনা এবং আমরা গত ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম। তোমাদের আজকে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা গত ক্লাসে শেষ করতে পারি নাই। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ এবং অবজেক্টিভ এক্সক্লেমেটরি এই তিনটা সেন্টেন্সের উপর আজকে আমরা কথা বলবো এবং গত ক্লাসে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে। যে উদাহরণটা দেওয়ার পরে আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা সম্ভবত এমন ছিল কিনা তোমরা একটু খেয়াল করো। মাদার সেড টু মি, এখানে ছিল নেভার টেল এ লাই। ওকে, নেভার টেল এরকমটা ছিল। ওকে, ভেরি গুড। সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য রুলস অফ চেঞ্জিং narration of imperative sentence. Okay, how the imperative sentences will be converted or changed from direct to indirect narration if the reported speech is in imperative sentence and if it indicates or means order, then advice, request, forbid. Okay, then instead of reporting verb we will use this word advice, request, command, forbid. Such kind of word will be used instead of reporting verb. কি বললাম আমি? রিপোর্ট আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ মারিয়া আমাদের সাথে আছো, ভেরি গুড, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে দিব অর্ডার। যদি উপদেশ বোঝায় এটা দ্বারা তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে দিব আমরা অ্যাডভাইস। ওকে, এটা দ্বারা যদি নিষেধ বোঝায় তাহলে আমরা দেব এখানে ফরবিড। ওকে, যদি সামরিক আদেশ বোঝায় তাহলে আমরা দেব এখানে কমান্ড। ওকে, আর যদি এই রিপোর্টের স্পিচটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ কোনোটাই আমরা বুঝতে না পারি সেই ক্ষেত্রে আমরা এখানে টেল অথবা টোল ব্যবহার করতে পারি। ঠিক আছে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা টেল অথবা টোল ব্যবহার করি। তাহলে দেখো আর একটা বিষয় হলো কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু টু বসে। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে এবং যদি নেগেটিভ হয়, এটা যদি নট দ্বারা শুরু হয় তাহলে টুটা নটের পরে যায়। ঠিক আছে, যদি অ্যাফার্মেটিভের হয় তাহলে আমরা সরাসরি টু বসিয়ে দিব, আর যদি নেগেটিভ হয় তাহলে টুটা যাবে কোথায়, নটের পরে যাবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন ইনডাইরেক্ট করি তাহলে কি হবে, মারিয়া, হ্যাঁ ভেরি গুড। তাহলে তোমরা আমার সাথে আমি যখন ওই প্রশ্ন লিখবো তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরগুলো আনসার দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা এটাকে যখন ইনডাইরেক্ট করব কি হবে, মাদার আমরা দিতে পারি অ্যাডভাইসড অর ফরবিড বসাতে পারি আমরা এখানে অ্যাডভাইসড মি। তাহলে নেভার আছে, এটাকে আমরা দুই ভাবে করতে পারি, নেভার টু টেল এ লাই। ওকে, অথবা মাদার forbade me to
তখন কিন্তু যদি ফরবেড বসায় তাহলে কিন্তু নট অথবা নেভার এইগুলো কিছুই থাকবে না। ফাদার ফরবেড মি টু টেল এ লাই। এখন তুমি এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি এখানে নেভার না দিই তাহলে হবে এখানে কিন্তু আমরা নট ইউজ করতে পারি, নট টু টেল এ লাই, তাহলে এখানে আমরা বসিয়ে দিব ইভার, নট টু টেল এ লাই ইভার। আমরা যদি নেভার উঠিয়ে দেই তাহলে হবে মাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই ইভার, অথবা মাদার অ্যাডভাইসড মি নেভার টু টেল এ লাই, অথবা মাদার ফরবেড মি টু টেল এ লাই। আমরা এই তিন ভাবে এটাকে কি করতে পারি, ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে বিষয়টা বললাম। ওকে, তাহলে আমরা আজকে একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্যান্য যে উদাহরণগুলো আছে আমরা এগুলো একটু দেখি। তোমরা একটু আমার সাথে মাদার অ্যাডভাইসড মি that not to tell me. ওকে, আঞ্জুমান কে যেন তুমি বলছিলে, হ্যাঁ 9 এর ক্লাস কখন হবে? ওকে, ভেরি গুড। 9 এর ক্লাস হবে বুধবারে এবং বৃহস্পতিবারে, ঠিক আছে? বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনে 9 এর এবং 10 এর ক্লাস আছে। যারা 9, 10 এর ক্লাস দেখতে চাও তোমরা বুধবার এবং বৃহস্পতিবার, বুধবারে হলো 4:30টায়, ওকে, বুধবার 4:30টায় 9, 10 এর ক্লাস আছে। ওইখানে আমি ক্লাস নিব ময়মনসিংহ অনলাইন স্কুলে, এবং নেত্রকোনা অনলাইন স্কুলে 9, 10 এর ক্লাস আছে আমার বৃহস্পতিবারে 5টা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাবো। ওকে, কে বলছো? হ্যাঁ, আশিকুর রহমান, তোমরা একটু নামটা লিখে। হ্যাঁ, ইতু, ভেরি গুড। মাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। যদি আমরা নট বসাই, নেভার উঠিয়ে যদি আমরা নট বসাই তাহলে কিন্তু আবার ইভার ওয়ার্ডটা বসাতে হবে, ঠিক আছে? আমরা ইভার বসাবো। ইতু, ভেরি গুড, চেষ্টা করেছো সঠিক আনসার দেওয়ার জন্য। মাদার অ্যাডভাইস মি দ্যাট নট টু টেল এ লাই, তাহলে আমাদের দ্যাট বসবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা টু বসাই কমা ইনভার্টেড কমার পরিবর্তে, তাহলে আর দ্যাট দিবে না। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু দ্যাট আমরা বসাই, কমা ইনভার্টেড কমার পরিবর্তেও দ্যাট বসে, কিন্তু কখন বসে এখন তোমরা একটু দেখো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হি সেড টু মি লেট মি ডু দা ওয়ার্ক। আমি এই সেন্টেন্সটা তোমরা একটু দেখো। হি সেড টু মি লেট মি ডু দা ওয়ার্ক। ওকে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দ্বারা শুরু হয়। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কখন লেট দ্বারা শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার আছে, দুইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। একটা হলো মূল ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আর হলো লেট দ্বারা শুরু হয়। তাহলে কখন মূল ভার্ব দ্বারা শুরু হবে আর কখন লেট দ্বারা শুরু হবে আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। সেটা হলো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসনের হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু করতে হবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসনের হয়, ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসনের হয় তাহলে আমরা মূল ভার্ব দ্বারা শুরু করি অথবা ডো নট দ্বারা শুরু করি। যেমন ওপেন দ্য ডোর, বললাম ওপেন দ্য ডোর, এখানে কিন্তু ইউটা উজ্জ আছে, সেকেন্ড পারসন উজ্জ আছে, বলো ডোন্ট ডু দিস, কাজটি করো না, সেখানে কিন্তু ইউ উজ্জ আছে। ওকে, এখানে সেকেন্ড পারসন, সাবজেক্ট সেকেন্ড পারসন, সেই জন্য আমরা সেকেন্ড পারসনটাকে কি করি, ওমিট করে দেই, অর্থাৎ সেকেন্ড পারসনটা উজ্জ থাকে। আর যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসনের হয় তাহলে কিন্তু আমরা লেট দ্বারা শুরু করি, যে লেট দ্বারা শুরু করি, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখন দেখো এটাকে যখন, হ্যাঁ ভেরি গুড, অনেকে আমাদের সাথে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে অফকোর্স তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, হি সেড টু মি লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে সে আমাকে বললো যে আমাকে কাজটি করতে দাও। তাহলে এখানে কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ সরাসরি কোনোটা কিন্তু আমরা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে টোল্ড ব্যবহার করতে পারি। হি টোল্ড মি
এই যে দেখো এখানে কিন্তু এখন আমরা কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু দ্যাট বসিয়েছি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমি বলেছি, আগে বলেছিলাম কি টু বসে, আর এখন বলছি কি দ্যাট বসে। তাহলে দ্যাট বসে কখন আর টু বসে কখন? টু বসে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় অথবা ডু নট দ্বারা শুরু হয় তাহলে আমরা টু বসাবো, আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা কি করব? এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবো। তারপরে এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা কি করে দিব? অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে এখানে দাঁড় করাবো। তাহলে প্রথমে আসবে কি সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট আছে মি, সে হলো ফার্স্ট পারসন। তাহলে যেহেতু ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসে। ওকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসে। ওকে, ভেরি গুড। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো, হ্যাঁ থ্যাংক ইউ তোমাদেরকে। একটু চেষ্টা করে এটাকে আমার সাথে সাথে তোমরা একটু লিখো কমেন্ট বক্সে। আমি যে উত্তরটা লিখছি তোমরা একটু কমেন্ট বক্সে সেই উত্তরটা লিখো। তাহলে তোমরা যদি লিখো তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে এবং পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দিতে তোমাদের সহজ হবে। ওকে, তোমরা চেষ্টা করো আমার সাথে সাথে লিখার জন্য কমেন্ট বক্সে। হি টোল্ড মি দ্যাট, দ্যাট দিলাম আমরা। এখানে আই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে এখানে বসাবো আমরা কি হি। হি টোল্ড মি দ্যাট হি। এখন এই যে লেট আছে সেই লেটটা সাবজেক্টের পরে বসবে মাইট। ওকে, মাইট ডু দা ওয়ার্ক। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো আশা করছি তোমরা। আমি যে বিষয়টা বললাম যে যদি রিপোর্টের স্পিচটা কি দ্বারা শুরু হয়? লেট দ্বারা শুরু হয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো, এবং যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আছে সেই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে তখন আমরা কি করি? অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাটে লিখে বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই জন্য প্রথমে আমরা সাবজেক্ট বসাই, তারপরে সেই লেটটা পরিবর্তন হয়ে কি হয়? মে অথবা মাইট। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমরা বসাবো মাইট, আর যদি রিপোর্টিং ভার্বটা এটা প্রেজেন্ট ফর্মের হতো তাহলে কিন্তু আমরা এখানে বসাইতাম মে। তাহলে দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, হি টোল্ড মি দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ভেরি গুড অপূর্ব, তোমার উত্তর সঠিক হয়েছে। হি টোল্ড মি দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ইতু ভেরি গুড। তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে যদি লিখো সাথে সাথে তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো তো বন্ধুরা পারো কিনা। হি সেড টু মি let me come in. Okay, he said to me let me come in. এই সেন্টেন্সটাকে তোমরা চেষ্টা করো তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য। ওকে, দ্রুত প্লিজ ট্রাই টু চেঞ্জ ইট ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট নারেশন। ওকে, so try to be fast by giving the correct answer. Okay, so try to be fast by giving the correct. কান করো দেও দিকে। ওকে, he told me that he might do the work. He told me that he might come in. অপূর্ব, তুমি এটা লিখেছো। আরেকজন দেখি তো, দ্রুত ট্রাই করো এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য। হ্যাঁ, তোমরা মাইশা ফাহমিদা, হ্যাঁ ভেরি গুড। মাইশা ফাহমিদা তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো। হি টোল্ড মি দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ ভেরি গুড, তোমার উত্তরও সঠিক হয়েছে। এইটা ট্রাই করো তো, এই উত্তরটা কি হবে? হি সেড টু মি লেট মি কাম ইন। মারিয়া, হ্যাঁ মারিয়া ভেরি গুড। he told me that he might come in itu. হ্যাঁ, কিন্তু একটু চেঞ্জ আছে, উত্তর প্রায় কাছাকাছি হয়েছে। এখানে কিন্তু আমরা রিকোয়েস্টও বসাতে পারি। তোমাদেরকে বলি, এখানে তোমরা টোল্ড বসিয়েছো, ঠিক আছে? এখানে কিন্তু আমি রিকোয়েস্ট দেব, বলছে লেট মি কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? তাহলে এখানে আমি রিকোয়েস্টও দিতে পারি। ঠিক আছে, রিকোয়েস্ট দিয়ে তোমরা টোল্ড দিয়েছো, টোল্ড দিলে হবে টোল্ড অথবা রিকোয়েস্ট। তাহলে হি রিকোয়েস্টেড অথবা told me that, তাহলে আই কি হবে? সাবজেক্ট হিসেবে পরিবর্তন আই যাবে, যেহেতু ফার্স্ট পারসন মি, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হলো হি। এখন এই জায়গায় দেখো
বলা আছে যদি রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হয়। তাহলে এখানে আছে কাম, ঠিক আছে, তাহলে কাম কিন্তু হয়ে যাবে গো, হি মাইট গো ইন, আমরা এখানে কাম না দিয়ে কি দেব, গো দিব। ওকে, এইখানেই তোমরা ভুল করেছো। তাহলে কি লিখছো, হ্যাঁ মাইশা। ওকে, ভেরি গুড। ফয়জুর রহমান আমাদের সাথে আছে, ধন্যবাদ ফয়জুর আমাদের। তাহলে আমি কি বললাম আবার, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের যে ওয়ার্ডগুলো আছে নৈকট্যবাচক শব্দগুলোকে আমরা দূরত্ববাচক শব্দে পরিণত করি, সেটা আমি আমাদের প্রিভিয়াস ক্লাসেও আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তাহলে যদি কি থাকে, কাম থাকে, তাহলে গো হবে, সেই জন্য আমরা এখানে কি লিখেছি, গো লিখেছি। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিয়ে দেখি তোমরা, আরেকটা উদাহরণ দিব। he told me that he might come in, মাইশা, কামের জায়গায় আমরা কি বলবো, কি লিখবো বলছি, গো লিখবো। হ্যাঁ, এক্সিলেন্ট ফয়জুর, ধন্যবাদ ফয়জুর রহমান আমাদের সাথে থাকার জন্য। ভেরি গুড। আরেকটা উদাহরণ দিয়ে দেখো, লেটের he said to me, let us play in the field. Okay, he said to me, let us play in the field. Okay, so এই সেন্টেন্সটাও, so please notice the reported speech of this sentence. This reported speech is started with let, and after let we have used us. Okay, so if any reported speech start with let, or any imperative sentence start with let, and if we use us after let, then this reported speech indicates proposal. Okay, this indicates proposal. So when we change it from direct to indirect narration, then instead of reporting verb we have to use proposed or suggest. Okay, when any reported speech will start with let, and after let if we use us, then it indicates or it means propose or proposal. Okay, then reporting verb will be changed into proposed or suggest. Okay, so let's, okay, তাহলে আমি কি বলছি আবার, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই এম গোয়িং টু ইউজ বেঙ্গলি। যদি রিপোর্টেড স্পিচ লেট দ্বারা রিপোর্টেড স্পিচ শুরু হয় এবং লেটের পরে যে আজ থাকে, তাহলে সেটা তার প্রস্তাব বোঝানো হয়। ঠিক আছে, সেটা তার প্রস্তাব বোঝানো হয়। আর যদি প্রস্তাব বোঝানো হয়, সেই জন্য রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা তখন সাজেস্ট ইউজ করি অথবা প্রপোজড ইউজ করি, সাজেস্ট অথবা প্রপোজ। সাজেস্ট ইউজ করলে সাজেস্টের পরে আর টু বসাতে হয় না অবজেক্ট থাকার পরেও, কিন্তু যদি আমরা প্রপোজড ইউজ করি তাহলে প্রপোজডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু আবার টু বসাতে হয়। আমি দুইটাই তোমাদেরকে দেখাচ্ছি। হি প্রপোজ টু মি দ্যাট উই প্লে ইন দ্য ফিল্ড। মারিয়া, হ্যাঁ মারিয়া অনেকটা কাছাকাছি চলে গেছো, আমি আরেকটু তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, প্রপোজ দিয়ে লিখছো। হ্যাঁ, তাহলে প্রপোজ টু মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসিয়েছি, দ্যাট। প্রপোজ টু, মুখ দাও, ফোনটা ধরো তো। হি প্রপোজ টু মি দ্যাট, এখন দেখো এই যে এখানে আছে আজ আছে, তাহলে আজ দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি, সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে বোঝানো হয়েছে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে বসাবো উই। এখন আমরা আগে বসিয়েছিলাম কিন্তু মাইট সাবজেক্টের পরে, তোমাদের মনে আছে কিনা আমাদের পূর্বের যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের পরে আমরা কি বসিয়েছিলাম, মাইট বসিয়েছিলাম। তাহলে এখানে যদি লেটের পরে আস থাকে তাহলে সাবজেক্টের পরে কিন্তু আমাদের কি বসাতে হবে, শুড বসবে। শুড, শুড প্লে ইন দা ফিল্ড, এইটুকু। তাহলে he proposed to me that we should play in the field, তাহলে যদি আজ থাকে শুধু এইটুকু পার্থক্য, রিপোর্টিং ভাইয়ের ওই সাবজেক্টের পরে আমরা কি বসাবো, শুড বসাবো, এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট বসবে। ওকে, আর এখানে আমরা প্রপোজ টু বসিয়েছি, প্রপোজ টু বসাতে পারি, অথবা এখানে আমরা সাজেস্টেড বসাতে পারি, সাজেস্টেড।
সাজেস্টেড বসলে তারপরে কিন্তু আর টু বসবে না। ওকে ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। He proposed to me that we should play in the field. Okay, thank you very much. এটা ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখন চলে যাব অপটেটিভ সেন্টেন্স। ওকে, অপটেটিভ সেন্টেন্সে চলে যাব। অপটেটিভ সেন্টেন্স। ওকে, optative sentence. So first of all we have to know what is optative sentence. Okay, my dear students, we have to know what is optative sentence. We know optative sentence indicates, or optative sentence means the sentence which indicates or which means wish or prayer. Okay, which expresses wish or prayer, that is called optative sentence. So let's see an example first. He said to me, may you be happy. Okay, may you be happy. He said to me, may you be happy. So if we notice this sentence, what can we see here? May you be happy. Okay, so this sentence indicates wish here. Okay, he said to me. So if the optative sentence expresses wish or prayer, so when we change it from direct to indirect narration, then we use wish or pray. Okay, wish or pray instead of reporting verb. ওকে, যদি রিপোর্টের স্পিচ দ্বারা কি বোঝায়, উইশ অথবা প্রে, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়, তখন আমরা কি করি, সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা উইশ বসাই অথবা প্রে বসাই। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মের হয় তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম বসাই উইশ অথবা প্রে, আর যদি পাস্ট ফর্মের হয় তাহলে আমরা বসাবো উইশ অথবা প্রে। তাহলে আমরা আগে এইটুকুতে আসি, তোমরা দেখো। হি wished me, এখানে কিন্তু আর টু বসবে না, he wished me, এখানেও কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু that বসে। অপারেটিভ সেন্টেন্সেও কমা ইনভার্টেড কমার পরিবর্তে that বসে। he wished me that, he wished me that. ওকে, সো আমি যেটা বলেছিলাম, তাহলে এখন আবার সাবজেক্টটা কাছে প্রথমে বসাবো। সাবজেক্ট আছে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে যাবে। অবজেক্ট আছে এখানে মি, তাহলে এখানে যেহেতু নমিনেটিভ কেস হিসেবে বসছে বা সাবজেক্ট হিসেবে আছে, তাহলে মি এখানে অবজেক্ট হিসেবে আছে, তাকে যখন আমি সাবজেক্ট হিসেবে বসাবো তখন হবে আই। দ্যাট আই রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মের, সেই জন্য এখানে মে পরিবর্তন হয়ে কি হবে, মাইট। দ্যাট আই মাইট বি হ্যাপি। ওকে, তাহলে হি উইশড মি দ্যাট, he wished me that I might be happy. তাহলে এইভাবে আমরা কি করি, এটাকে অপারেটিভ সেন্টেন্সটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে এইভাবে আমরা রূপান্তর করি। ওকে, সো ভেরি গুড। সো আই হোপ ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড অ্যাবাউট ইট। সো লেটস see another example. May Allah bless you. হ্যাঁ, ভেরি গুড। May Allah bless you, that is operative sentence also. এখন দেখো, অপারেটিভ সেন্টেন্সে সবসময় মে দ্বারা শুরু এরকম না, মে ছাড়াও অপারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দেখাই। হি সেড লং লিভ মাই মাদার। হি সেড লং লিভ মাই মাদার। আর এই সেন্টেন্সটা দেখো, এখানে কিন্তু মে নেই। ওকে, আমরা কিন্তু এটা লং লিভ এইটা দ্বারা শুরু হয়েছে, কিন্তু এটা অপারেটিভের মিনিং প্রকাশ করছে। ঠিক আছে, এটা দ্বারাও প্রার্থনা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হি prayed that, he prayed that, এই যে এখানে আসছিল মাই মাদার, এটাকে আমরা এখন সাবজেক্ট হিসেবে এখানে বসাবো। তাহলে আমরা লিখব কি, হিজ মাদার। ওকে, এটা থার্ড পারসন, হিজ মাদার। ঠিক আছে, তাহলে মাই ফার্স্ট পারসন, সেই জন্য আমরা সাবজেক্ট হিসেবে ওই সাবজেক্টের কাছে আসছি।
হি এখানে আছে পসেসিভ কেস, সেইজন্য আমরা হি এর পসেসিভ কেস হলো হিজ। হিজ মাদার, এই যে তোমাদেরকে বলেছিলাম যে সাধারণত মেয়ে অথবা মাইট বসায়, এখানে তো আমরা মেয়ে বা মাইট বসাই নাই, কিন্তু আমরা যখন এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন কিন্তু আমাদের আবার এখানে মাইট বসবে। হিজ মাদার মাইট লিভ, তাহলে ভার্বটা আমরা আগে বসাবো এখন, মাইট লিভ লং। ওকে, হিজ মাদার মাইট লিভ লং, এইভাবে আমরা হি প্রেড দ্যাট হিজ মাদার মাইট লিভ লং। হ্যাঁ, ভেরি গুড। নেত্রকোনা অনলাইন স্কুল, হ্যাঁ ভেরি গুড। মারিয়া, হি প্রেড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। ওকে, থ্যাংক ইউ। তোমাদের উত্তরগুলো সুন্দর হচ্ছে, অনেক সুন্দর করে তোমরা উত্তর দিচ্ছ, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। তাহলে এই জানলাম আমরা অপারেটিভ সেন্টেন্স। ওকে, অপারেটিভ সেন্টেন্স আমরা এইভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। ওকে, অপারেটিভ সেন্টেন্স। তবে আরেকটা বিষয়, আমরা কিন্তু উইশ অথবা প্রে দুইটাই বসাতে পারি, কিন্তু যদি রিপোর্টিং ভার্বে, রিপোর্টেড স্পিচে আল্লাহ অথবা গড এরকম থাকে, মে আল্লাহ অথবা মে গড, তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রে বসাবো। আদারওয়াইজ আমরা প্রে অথবা উইশ দুইটার যে কোনো একটা বসাতে পারি। তাহলে এই হলো অপারেটিভ সেন্টেন্স। আমরা এখানে আর সময় নিব না, এরপর আমরা চলে যাব exclamatory sentence আমরা। ওকে, so exclamatory sentence, how can we change exclamatory sentences from direct to indirect narration? Okay, mother might live long, হ্যাঁ মাইশা, ভেরি গুড। মাইশা, তোমার উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ মাইশা। ওকে, so what is exclamatory sentence? What is exclamatory sentence? আমরা জানি exclamatory sentence কি, the sentence which expresses সাডেন ফিলিংস। ওকে, মনের আকস্মিক আবেগ প্রকাশ করে যে সেন্টেন্স দ্বারা, সেটাকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, সাডেন ফিলিংস, ইট মে বি সরু, ইট মে বি জয়। ওকে, such kind of sudden feelings are expressed by exclamatory sentence। তাহলে যে সেন্টেন্স দ্বারা দুঃখ, কষ্ট, ভয়, ঠিক আছে, এই সমস্ত মনের আকস্মিক আবেগ প্রকাশ পায়, সেটা আমরা একটা উদাহরণ দিই আগে। He said to me, "Hurrah, we have won the game." Okay, he said to me, "Hurrah, we have won the game." এই সেন্টেন্সটা দেখো, he prayed that his mother might live long. Okay, very good. হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের উত্তর সঠিক হচ্ছে, এটা দেখো, he said to me, "Hurrah, we have won the game." তাহলে এখানে আছে কি হুররা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে। ঠিক আছে, আনন্দ বোঝাচ্ছে। তাহলে যদি রিপোর্টেড স্পিচটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের হয় আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দ্বারা যদি আনন্দ বোঝায়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে লিখি এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ বোঝায় তাহলে লিখি এক্সক্লেমড উইথ সোরো। ঠিক আছে, অথবা গ্রিপ বসাইতে পারি, এক্সক্লেমড উইথ সোরো অথবা গ্রিপ। আর যদি আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয় অথবা ওয়ান্ডারও আমরা ইউজ করি। আর যদি ভয় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ফিয়ার বসাই। অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করি। তাহলে এখানে আমরা কি লিখবো, হি exclaimed with joy অথবা ওয়ান্ডার আমরা দিতে পারি, exclaimed with joy অথবা ওয়ান্ডার, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। তাহলে কি হবে, হি exclaimed with joy that। তাহলে এই যে এখানে আসে দেখো, হুররা থাকবে না, হুররার পরিবর্তে আমরা এই যে exclaimed with joy বসিয়েছি। এখন এখানে আছে উই। ঠিক আছে, তাহলে এখানে আছে উই, কি হবে, হি exclaimed with joy that we have won the game। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, they, সাবজেক্ট ফার্স্ট পারসন, সেজন্য ফার্স্ট পারসন সাবজেক্ট, উই দ্বারা সাবজেক্ট কে বোঝাচ্ছে। তাহলে যেহেতু প্লুরাল আছে আমরা হিয়ার প্লুরাল দিয়ে বসালাম। দে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা করেসপন্ডিং পাস্ট টেন্স যদি করি তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দে
hat on the game. এটা একদম সহজ। ওকে, ন্যারেশন কিন্তু একদম সহজ। শুধুমাত্র যদি আমরা সেই রুলগুলো ইউজ করি, সেইটাকে যদি আমরা ইউজ করতে থাকি, তাহলে দেখবো এটা কিন্তু একেবারেই সহজ মনে হবে। ওকে, আর যদি তোমরা সেই পার্সন, তারপরে টেন্স, নাম্বার, ভার্বের ফর্ম এইগুলো যদি মনে না রাখো, তাহলে কিন্তু কঠিন মনে হবে। ওকে, সেই জন্য ন্যারেশন সহজ। তোমরা শুধু কোথায় কোন পার্সনগুলো বসবে সেটা যদি অ্যাকুরেটলি ইউজ করতে পারো, তাহলে দেখবা সেন্টেন্স সহজ। ওকে, ভেরি গুড। একটু লিখেছ, হি এক্সপ্লেইনড উইথ জয় দ্যাট দে হ্যাড won the game. Excellent. He explained লিখতে যে explained লিখেছে with joy that we have won the game. মাইশা, তুমি এখানে দের জায়গা তুমি বসিয়েছো, ঠিক আছে? তাহলে আমি আরেকটা বিষয় বলি, দেখো এখানে উই হলো ফার্স্ট পারসন। ওকে, ফার্স্ট পারসন থাকলে কাকে বোঝায়? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, ঠিক আছে? সেই জন্য আমরা কিন্তু এখানে দে বসিয়েছি, ঠিক আছে? এই কিন্তু আবার যদি উই দ্বারা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কেই বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এখানে উই ব্যবহার করতে পারি, ঠিক আছে? তবে এখানে দিয়ে দেওয়াই ভালো। ওকে, থ্যাংক ইউ। আমাদের শেষ করতে হবে, সময় শেষ। আমরা আরেকটা উদাহরণ দেই। এখন দেখো, যদি রিপোর্টের স্পিচটা এরকম হয়, হি said to me how nice the bird is. Okay, he said to me how nice the bird is. So how can we change it from direct to indirect narration? He exclaimed with joy that they had won the game. Hey, very good, excellent answer, Ali Ahmed. ওকে, ভেরি গুড। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিতে পারছো আমার সাথে। আশা করছি তোমরা টপিকসটা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু হোয়াট অথবা হাউ দ্বারাও কিন্তু শুরু হয়, ঠিক আছে? আমরা তখন দেখেছিলাম যে হুররা, এলাস, ও, এই সমস্ত ইন্টারজেকশন, ঠিক আছে? এই সমস্ত ইন্টারজেকশন দ্বারাও এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে? অথবা হাউ অথবা হোয়াট দ্বারা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। তাহলে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়, তাহলে আমরা এখানে যখন ইন্টারোগেটিভ করব, তখন কি হবে? তাহলে যেহেতু আনন্দ বোঝাচ্ছে, হাউ নাইস দ্য বার্ড ইজ, তাহলে হি এক্সপ্লেইন। আরেকটা বিষয় বলি, দেখো এখানে বলছে দ্য বার্ড, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। আমরা লিখি এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরু দেই। কিন্তু যদি কেউ শুধুমাত্র এক্সক্লেমড লিখো, এক্সক্লেমড দাও যে হি এক্সক্লেমড দ্যাট দ্য বার্ড ইজ ভেরি নাইস, তাহলেও কিন্তু হবে জয় অথবা সরু কোনোটাই যদি না দেয়, আমরা যদি স্ট্রংলি বুঝতে না পারি যে এটা তারা কি আনন্দ বোঝাচ্ছে না জয় বোঝাচ্ছে, কোনোটাই আমরা স্ট্রংলি বুঝতে পারি নাই, সেই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এখানে এক্সক্লেমড ইউজ করি, তাহলে কিন্তু আমার সেন্টেন্স হবে। আমি যদি এখানে এক্সক্লেমড দিই, হি এক্সক্লেমড দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবজেক্ট মেনশন না করলেও চলে, তাহলে হি এক্সক্লেমড দ্যাট। এখন আসো, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ হবে। তাহলে অ্যাসার্টিভ হলে প্রথমে দ্য বার্ড, এই যে ইজ যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে, তাহলে ইজ হয়ে যাবে এখন ওয়াজ, দ্য বার্ড ওয়াজ। এখন আমরা যে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করি, তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পড়েছো যে হোয়াট অথবা হাউ থাকলে তার পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসে। তাহলে দ্য বার্ড আমরা এখানে কি দিব? দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। ওকে, দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস, এইভাবে হবে যদি হোয়াট অথবা হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। Exclaimed with surprise, wonder that the bird was very nice. Very good, excellent answer. তাহলে তোমরা যারা আমার সাথে আজকের এই ক্লাসে যুক্ত ছিল, তোমরা সবাই অনেক ভালো করেছো, অনেক সুন্দর করেছো। তাহলে আমরা আগামী ক্লাসে এইটার উপরে, এই ন্যারেশনের উপরে আমরা কিন্তু কি করব, একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একটু শুরুতে আমি কিছু প্রশ্ন দিব তোমাদেরকে, তোমরা সেই প্রশ্নগুলো এক্সারসাইজ করাবো। দ্যাট মিন্স একেবারে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত আমি এক্সারসাইজ করাবো, দেখবো কে কেমন ভালো পারো। ওকে,
সেটা হবে আমাদের নেক্সট ক্লাস, এবং সেইটা শেষ করে আমরা একটা নতুন টপিকস নিয়ে কথা বলবো তোমাদের। ওকে, একটা নতুন টপিক্সে যাব, তোমরা প্রস্তুত থাকো। এই যে ন্যারেশনের টপিক্সটা আছে এটা ভালো করে ওই বইয়ে দেখে রুলগুলো তোমরা একটু পড়ে রাখবে। আগামী ক্লাসে যখন আমি এর উপরে এক্সারসাইজ করাবো, যাতে তোমরা সহজে এক্সারসাইজগুলো করতে পারো। হ্যাঁ, এখন আরেকটা বিষয় বলি, যদিও এই টপিক্সটা ন্যারেশন টপিক্সটা কিন্তু ক্লাস 7-এ সরাসরি ছিল না, আমি এটা পড়িয়েছি, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, এটা পড়িয়েছি এই জন্য যে পাংচুয়েশন মার্কসের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। আর যখন তোমরা ক্লাস 8-এ যাবে সেখানে এটা আছে, এবং এমনিতেও যখন তোমরা কী করো বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয় নিয়ে কথা বলো বা পড়ো, সেখানে কিন্তু ন্যারেশনের বিভিন্ন উদাহরণ আছে, সেই জন্য আমি এটা তোমাদেরকে আগেই পড়িয়ে নিলাম। তোমরা যখন ক্লাস 8-এ উঠবে সেখানে কিন্তু পেসেজ ন্যারেশন আছে। ওকে, পেসেজ ন্যারেশন, কিন্তু যেহেতু 7-এর টপিক সেই জন্য আমি আর পেসেজ ন্যারেশন নিয়ে কথা বলি নাই, আমরা শুধু সেন্টেন্স ন্যারেশন নিয়ে কথা বলেছি। ওকে, সুতরাং সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে তোমাদের জানলেই চলবে, যখন উপরের ক্লাসে উঠবে তখন আমরা পেসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, I'd like to gratitude to you for joining with my class. Okay, so I pray that you will remain safe at your home and you will try to continue your lesson to do better in your examination. Thank you very much.